बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। তাহলে তোমাদের মুখ্যমন্ত্রীর যে টার্ম সেটা কি শেষ হয়ে আসছে, বা নতুন মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন ফিরহাদ হাকিম বা তাঁর কৌমের মানুষেরা? অবিলম্বে নাকি মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া দরকার, কিন্তু আমি জানি ওকে মন্ত্রিসভা থেকে সরানো যাবে না, কারণ তাহলে ওই 27, 28, 29, 30 কত পার্সেন্ট আমি বলতে পারবো না, লেটেস্ট তথ্য আমার কাছে নেই, সেই ভোটটা চলে যাবে তৃণমূল লীগের হাত থেকে। যে দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে গরু দুধ দেয় আমি তার লাঠি খাবো, সেই দলের বাকিরা একই কথা বলবে। তাহলে আমি তো ধরে নিচ্ছি, আর আমার কোনো দ্বিধা নেই ধরতে, যে এই দলটা আসলে একটা মিনি মুসলিম লীগ দল। এরা মুসলিম লীগের সবচেয়ে বড় বন্ধু, এরা নাম চেঞ্জ করে দিক, আর তৃণমূল কংগ্রেস না বলে এরা বলুক তৃণমূল লীগ, কারণ মুসলিম লীগেরই একটা নতুন সংস্করণ তৈরি হয়েছে। এর একজন নেতা নেত্রী, সর্বোচ্চ নেত্রী বলেন যে গরু দুধ দেয় তার লাঠি খাবো, আর তার 2 নম্বর বলেন যে যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা সব খোয়াব দেখছেন। ওই যে বলে না, ঘুঘু দেখে যান ফাঁদ দেখেননি। এই পশ্চিমবাংলায় 2-3 বার জিতে ভেবে নিয়েছেন কি গোটা পশ্চিমবাংলায় যা খুশি তাই করবেন, সব বদলে দেবেন? অত সহজ নয়। তা তৃণমূল কংগ্রেস কি পশ্চিমবাংলা, গোটা পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তান নাকি ম্যাক্সি পাকিস্তান কিছু একটা করতে চলেছে? এটা কি সেই দিকে যাচ্ছে পশ্চিমবাংলা? ইতিমধ্যে এই দলের প্রত্যক্ষ মদতে প্রতিটি জেলায় সীমান্তবর্তী অঞ্চলে সিপিএমের আমল থেকে যা চলছিল এরা তাকে আরও বাড়িয়ে দিয়েছে। জনসংখ্যাগত চরিত্র বদলাচ্ছে, হিন্দুরা ওই অঞ্চল ছেড়ে পালিয়ে আসছে। তুমি নিজে চলে যাও, আজকে আমি চ্যালেঞ্জ করছি, মুর্শিদাবাদ, মালদা, এরকম সীমান্তবর্তী অঞ্চলে, যেখানে সীমান্তবর্তী অঞ্চলে হিন্দুরা ছিল, অনেকেই জায়গা জমি বিক্রি করে শহরে চলে এসছে। নোটিশ পাঠানো হয়েছে, এরপরে যদি না যায় ওকে তুলে নিয়ে যাবে, যেখানেই থাক, জলস্থলে পাতালে। এনআইএ খুব খারাপ জিনিস। পশ্চিমবাংলার রাজ্য মন্ত্রিসভার এই 2 নম্বর ব্যক্তি নানা রকম থিওরির এর আগে জন্ম দিয়েছেন। একদম প্রথম থেকে শুনেছিলাম তার সেই বিখ্যাত তত্ত্ব, মিনি পাকিস্তানের তত্ত্ব। তারপর দ্বিতীয় থিওরি হলো যে যারা মুসলিম হয়ে জন্মায়নি সবকটা দুর্ভাগা, তাকে ধর্মান্তরিত করা। উনি ঘুরিয়ে যেটা বলেছিলেন ব্যাপারটা তাই, নিজের দিকে টানাটাই হচ্ছে একজন সাচ্চা মুসলিমের কর্তব্য। মানে আমরা যারা হিন্দু আমরা সবকটা দুর্ভাগা, আমরা বিরাট দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, তার দল ধর্মে না গেলে আমাদের মোটেই সৌভাগ্য হবে না। এবং তৃতীয় যেটা হলো এবারে, যে মেজরিটি থেকে মেজরিটি হবে। মেজরিটি থেকে মেজরিটি মানে এখন হিন্দুরা মেজরিটি, মোটামুটি নিয়ার অ্যাবাউট 80%, তাহলে তাকে ছাড়িয়ে যাবে। পশ্চিমবাংলায় শুধু 30%, উনি 33 বলছেন, কোন অঙ্কে আমি জানি না। আমি যতদূর জানি বিগত 2011 সালের যে জনগণনা হয়েছিল তাতে মুসলিমরা ছিল 27%। এখানে কত পার্সেন্ট এখন অবধি জানি না, কিন্তু তিনি 33 যখন বলছেন সে না হয় সেটাই ধরছি। এটাতে তার মন ভরেনি। এবারে গোটা ভারতবর্ষে মেজরিটি হতে হবে, এবং এমন মেজরিটি তারাই জাস্টিস দেবেন। কিভাবে জাস্টিস দেবেন? জাস্টিস দেওয়ার জায়গায় থাকবেন, উনিই বিচার দেবেন। তার মানে ওনারই প্রধানমন্ত্রী হতে পারে, ওনারই মুখ্যমন্ত্রী হতে পারে। তো তাহলে আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে, তাহলে তোমাদের মুখ্যমন্ত্রীর যে টার্ম সেটা কি শেষ হয়ে আসছে, বা নতুন মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন ফিরহাদ হাকিম বা তাঁর কৌমের মানুষেরা? সিবিআই নিয়ে তো অত আমার কোনো এক্সপার্টাইজ নলেজ নেই। সিবিআইতে যারা কাজ করেছেন, বিশেষত উপেন বিশ্বাস বা বাকি যারা, তাদের অনেকের আমি ইতিমধ্যে ইন্টারভিউগুলো দেখেছি। তারা পরিষ্কার বলেছেন যে এই যে একটা মামলায় জামিন পেয়েছে তাতে কিচ্ছু হবে না, কারণ ইডি মামলা ইতিমধ্যে জেলে, সেখান থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত কঠিন। ইতিমধ্যে যদি আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হতো তাহলে কিন্তু অযথা সঞ্জয় রায়ের মানে কি বলবো বিচারে দেরি হতো।
সিবিআই চাইছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে মোটামুটি গুছিয়ে গাছিয়ে একটা চার্জশিট দেওয়া হয়েছে, অতি দ্রুত তার বিচার হয়ে যাবে। সাপ্লিমেন্টারি চার্জশিট দিলে আবার সেই বিচারের প্রক্রিয়াটা, সাপ্লিমেন্টারি চার্জশিট ঢুকবে, সঞ্জয় রায়ের বিচারের প্রক্রিয়াটা দেরি হবে। আমি যতটুকু বুঝেছি সিবিআই চাইছে সঞ্জয় রায়ের বিচারটা শেষ হয়ে যাক। ইতিমধ্যে এই লোকটি, হ্যাঁ, পুলিশ অফিসার ছাড়া পেয়েছে নিশ্চয়ই, কিন্তু এই সন্দীপ ঘোষ লোকটি জেল থেকে বেরোচ্ছে না, সে তো জেলেই রয়েছে, সে তো এখনও ইডির মামলায় তার জামিন হয়নি। ফলে সেই বেল পাওয়ার আগে যদি এই চার্জশিটটা দিয়ে দেওয়া যায় তাহলে আবার এই মামলাকে কেন্দ্র করে তাকে জেলে পাঠানো যেতে পারে। এখানে তো সেটিং তত্ত্ব বলছে, বিরোধীরা তো বারবার বলছে, যারা কোনো বিরোধী, আমার পরিষ্কার বক্তব্য, কোনো সেটিং নেই। কারণ মানে সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে বিশেষত, এবং সুপ্রিম কোর্টও সিবিআই এর কাছ থেকে নিয়মিত রিপোর্ট নিচ্ছে। কোথাও তো সুপ্রিম কোর্ট বলেনি যে তুমি ঠিকঠাক বিচার মানে তদন্ত করতে পারছো না। বলে আমরা বিচারকের ভূমিকায় না যাওয়াই ভালো। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তারা মানে ব্যাপারটা নজর রাখছে, নজর রাখুক। এবং আমি আমার কথা বলছি না, আমি পুলিশে কোনো দিন চাকরি করিনি, কিন্তু সিবিআইতে যারা চাকরি করেছেন, যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেছেন, তাদের আমি একদম রেফারেন্স দিচ্ছি। দয়া করে উপেন বিশ্বাস একসময় সিবিআইয়ের অন্যতম একজন দুধে পুলিশ অফিসার ছিলেন, তার ইন্টারভিউটা পড়ে নেবেন। এই সেটিং তত্ত্ব গিয়ে অযথা এসব অশান্তি করবেন না। কারণ সিপিএম ইতিমধ্যেই ডাক্তারদের আন্দোলনে 12টা বাজিয়ে দিয়েছে। এবার তারা চাইছে যে এইটা কেন্দ্র করে একটা বিজেপিকে ডিসক্রেডিট করতে। কারণ সিপিএম কখনো চায় না যে অভয় আবার আমাদের কলকাতার তিলোত্তমা বিচার পাক, তারা চায় 10টা ভোট বাড়ুক। দয়া করে সিপিএমের কথায় বিভ্রান্ত হবেন না। এই দলটা অত্যন্ত নোংরা একটা দল, এই দলটার জন্যই পশ্চিমবাংলা আজকের জাহাল। ওই লোকগুলোই এই তৃণমূলে ঢুকে পশ্চিমবাংলাকে জ্বালাচ্ছে। ফলে সিপিএম তৃণমূল আমরা মনে করি তারা একেবারে এপিট ওপিট। কিসের এপিট ওপিট সে নোংরা কথা আমি আর বলবো না, শুধু এইটুকু বলবো দয়া করে সিপিএমের পাল্লায় পড়বেন না। পশ্চিমবাংলা থেকে যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্ন তার কোনোদিনই পূরণ হবে না, আমি বলে দিচ্ছি, কোনোদিন পূরণ হবে না। কিন্তু এই যে পশ্চিমবাংলার মানুষকে ঘুরিয়ে যে থ্রেট দেওয়া হচ্ছে যে আমরাই একদিন মেজরিটি হয়ে যাব, ইটস নাথিং বাট এ থ্রেট। এই যে থ্রেট, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক। এর আগের বার এই ধরনের কথা বলার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে আমি আজ থেকে এই দলটাকে আর তৃণমূল কংগ্রেস বলবো না, এই দলটা একটা তৃণমূল লীগ। এই দলের সবকটা নেতাকর্মী হয় তারা হিন্দু বিরোধী, নইলে হিন্দু বিদ্বেষী, এইটা আমাকে মেনে নিতে হবে। কারণ দলটাই কোনো ব্যবস্থা নেয় না। আমি হিন্দুদের কাছে আবেদন জানাবো, চিনে নিন এই দলটাকে। এই দলটা আগামী দিনে পশ্চিমবাংলাকে কী হাল করতে যাচ্ছে, এখনও যদি আপনারা সচেতন না হন তাহলে আগামীতে ঘোরতর বিপদ কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্যে। দলটাকে চিনে নিন, তার নেতা নেত্রীগুলোকে চিনে নিন যদি বাঁচতে চান। 47-এ একবার ডুবেছি আমরা, কিন্তু গোটা বাংলাদেশে কি হচ্ছে বুঝতে পারছেন তো। এরপর এখান থেকে যদি তাড়িয়ে দেয়, যদি আপনাদের চলে যেতে হয়, বিহার থাকতে দেবে? বিহার বলবে এতদিন এরকম দলকে ভোট দিয়েছেন, যান এখান থেকে বেরিয়ে যান। উত্তরপ্রদেশ তাড়িয়ে দেবে, কোথায় যাবেন? বঙ্গোপসাগরে? ভেবে দেখুন। আমি ভেবে দেখার জন্যে এই পশ্চিমবাংলার হিন্দুদের কাছে আবেদন করছি। বললাম জাস্টিস কে দেয়? আরে জাস্টিস দেয় বিচার বিভাগ। জাস্টিস যাতে বিচার বিভাগ দিতে পারে সেটা ঠিক করে শাসন বিভাগ। শাসন বিভাগ যাতে তার কাজটা ঠিকঠাক করতে পারে তার জন্যে আইন তৈরি করে দেয় আইন বিভাগ। এইভাবেই একটা সরকার চলে। আইন বিভাগ আইন তৈরি করে, তাকে প্রয়োগ করে শাসন বিভাগ, এবং তাকে বিচার করে বিচার বিভাগ। এখানে এই সিস্টেমটাকেই উনি নস্যাৎ করে দিচ্ছেন। ওটা তার একটা ধর্মীয় অ্যাঙ্গেল দিচ্ছেন যে জাস্টিস আমরা দেবো। তার মানে কি আবার কাজীর বিচার শুরু হবে? আবার ওই মোগল আমলের মতো বিভিন্ন জেলায় কাজী শুরু হবে? এই সমস্ত জাস্টিস সিস্টেমকে তাকে তুলে দেবেন, সংবিধানটাকে তুলে দেবেন? কি ভেবেছেন কি? আমি পরিষ্কার বলে দিই, খোয়াব দেখছেন। ওই যে বলে না, ঘুঘু দেখে যান, ফাঁদ দেখেননি। এই পশ্চিমবাংলায় 2-3বার জিতে ভেবে নিয়েছেন কি গোটা পশ্চিমবাংলায় যা খুশি তাই করবেন, সব বদলে দেবেন? অত সহজ নয়। একজন মন্ত্রী, দীর্ঘদিনের বিধায়ক, তিনি এরকম মন্তব্য মানে একবার নয় বারবার বলে যাচ্ছেন। ইট ইজ দ্য মোস্ট কমিউনাল রিমার্ক অন দ্য পার্ট অফ এ মিনিস্টার। এর আগেও একই করেছেন কমিউনাল রিমার্ক, যে যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা। এটা কমিউনাল রিমার্ক নয়? আজকে যেটা বললেন এটা কমিউনাল রিমার্ক নয়? কারণ দেশের জাস্টিস সিস্টেমকে তিনি চ্যালেঞ্জ করছেন।
আমরা জাস্টিস দেবো মানে জাস্টিস বিশেষ করে ধর্মের লোকজন দেয়। হিন্দুরা বলে যে আমরা জাস্টিস দেবো না, তো আমরা মনে করি বিচার বিভাগ নিরপেক্ষ হবে, আমরা মনে করি শাসন বিভাগ তার কাজ করবে, তাই নইলে জাস্টিস হবে না। আর উনি জাস্টিসটা নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছেন। হোয়াট ডাজ ইট মিন? অবিলম্বে নাকি মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া দরকার। কিন্তু আমি জানি ওকে মন্ত্রিসভা থেকে সরানো যাবে না, কারণ তাহলে ওই 27, 28, 29, 30 কত পার্সেন্ট আমি বলতে পারবো না, লেটেস্ট তথ্য আমার কাছে নেই, সেই ভোটটা চলে যাবে তৃণমূল লীগের হাত থেকে। তাই তৃণমূল লীগ নিজেকে বাঁচানোর জন্যে, এই নয়া মুসলিম লীগ তৃণমূল লীগ নিজেকে বাঁচানোর জন্যে এদের তোল্লাই দিয়ে যাবে। এবং আরেকবার যদি এরা জেতে 2026-এ, জেনে রাখুন পশ্চিমবাংলা পাকিস্তান হতে খুব বেশি দেরি হবে না। এখনও মানুষকে বলছি সচেতন হন যদি বাঁচতে চান। যখন আপনারা বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে। আমরা বারবার আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, বাঁচতে গেলে এতে চিনে রাখুন। অন্যদিকে দেখছেন পশ্চিমবঙ্গে মাদক পাচার নিয়ে সংসদে যে আলোচনা হয়েছে তাতে বাংলার এক উদ্বেগজনক ছবি ধরা পড়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ঠিক কি? আমার কাছে রয়েছে তথ্যটা। এই প্রশ্নটা করেছিলেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। প্রশ্নের উত্তরে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যটা উদ্বেগজনক, এবং যা বোঝা যাচ্ছে এই রাজ্যটি ভারতে মাদক পাচারের প্রায় কেন্দ্রে পরিণত হচ্ছে। এতদিন দেখছিলাম টেরোরিস্টরা একটা সেফ লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করছে পশ্চিমবাংলাকে। সেই 2011 2রা অক্টোবর যখন খাগড়াগড়ের বিস্ফোরণ হয়েছিল তখন থেকেই, এবং এখন দেখছি যে 2011 না 2014 সম্ভবত, যাই হোক খাগড়াগড় বিস্ফোরণ থেকেই এবার দেখছি মাদক পাচারেরও একটা কেন্দ্র। কীরকম? সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সংস্থা যেরকম নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এনসিবি তাদের প্রচেষ্টা বাড়াচ্ছে, কিন্তু রাজ্য সরকারের যে কি বলবো উদ্যোগ তার অভাবে সেগুলো সফল হচ্ছে না। পরিসংখ্যান যেরকম পাওয়া গেছে 2018 থেকে 2022 গাঁজা ভিত্তিক মাদক পশ্চিমবঙ্গে প্রায় 50,000 কেজি বাজেয়াপ্ত করা হয়েছে। শক্তিশালী মাদক, আরও শক্তিশালী। 2012 সালে হেরোইনের মতো মাদক উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ওষুধের অপব্যবহার, বর্ডার এলাকায় আমি তোমাকে বলবো একটু সতর্কতা নিয়ে যাও, কিভাবে ফেন্সিডিল পাচারের চেষ্টা হয় এই ওষুধ মাদক। এবং রাজ্য সরকারের সমস্যা হচ্ছে যে রাজ্যের যে অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্সের মতো সংস্থা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সহযোগিতা করা হচ্ছে না। সীমান্ত দুর্বল। সেখানে বিএসএফ বলেছিল যে এমন কিছু জায়গা আমাদের সিলেক্ট করে দিন যেখানে আমরা আমাদের ঘাঁটিগুলো বানাবো, দেওয়া হয়নি। ফলে কি হচ্ছে, এন্টায়ার যুব সমাজ কিন্তু মারাত্মক বিপদের মধ্যে পড়ে গেছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে নার্কোটিক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে আজকে মণিপুরে কি অবস্থা দাঁড়িয়েছে, এবং মণিপুরের এই যে গোলমালটা হয় তার বড় কারণ সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বীরেন সিং সরকার নার্কোটিকের যে অবৈধ ব্যবসাটাকে বন্ধ করে দিয়েছে। ফলে যারা নার্কোটিক ব্যবসা করত তারা ওই কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে এই সিস্টেমটাকে ধ্বংস করার চেষ্টা করছে। ফলে এই যে নার্কো টেরোরিজম, এটা সাম্প্রতিক পৃথিবীর একটা অন্যতম চ্যালেঞ্জ। প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ, মানব সভ্যতার কাছে চ্যালেঞ্জ। ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা কিন্তু এর বিরুদ্ধে, আমেরিকা